ছোটবেলায় আমরা নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোনদের কাছে অনেক ভৌতিক ঘটনা শুনেছিলাম বাস্তব, কিন্তু কখনো কি ভেবে দেখেছি ওই রকমের কোনো ঘটনা নিজের সাথেও ঘটতে পারে বা ঘটেছে? যখন নিজের সাথে ঘটে তখন আমরা বিশ্বাস করি, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করি না যতক্ষণ না পর্যন্ত নিজের সাথে না ঘটে। আজকের ঘটনাগুলো ঠিক তেমনই, নিজের সাথে ঘটেছে কিন্তু কাউকে বললে বিশ্বাস করে না, এটাই স্বাভাবিক। প্রিয় লিসেনার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলই আছেন। ফিল দ্য রিয়েল ফেয়ার উইথ আস। আমি আছি আরজে মুন্না, আপনাদের সাথে চাঁদ রাতের ভয়ের অভিজ্ঞতায় আমরা হারিয়ে যাব। আজকের রাত 12টা বাজলেই আমাদের পবিত্র ঈদুল আজহা। সবাইকেই আমার অন্তর থেকে জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে আমরা শুনব 3টি ঘটনা যা লিসেনারদের সাথে ঘটেছে, কিন্তু তারা যখন বলে কাউকে তখন তারা কেউ বিশ্বাস করে না। একান্ত মনের ভিতরে রাখতে হয় সেই ভয়টা। আজকে কোনো প্রেজেন্টেশন নেই, কোনো রিলিজ ব্যয়ও নেই, শুধু আমি আছি ভয়েস আর্টিস্ট আরজে মুন্না। যত কথা শেষ সময় বলবো, এখন আর আমি অতিরিক্ত কোনো কথা বাড়াবো না, শুধু বলে দেব কিভাবে ঘটনা পাঠাবে। আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস আছে, আমাদের অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট আছে, আমাদের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে। আপনি যেখানে খুশি সেখানে ভয়েস রেকর্ড করে বা লিখে যে কোনোভাবে পাঠিয়ে দিতে পারবেন আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে। তাছাড়াও আমাদের অফিসিয়াল সব লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ভালোভাবে দেখে আপনি ব্যবহার করতে পারবেন। আপনার সাথে যদি কোনো বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে চলুন সবাই মিলে একসাথে আমাদের আজকের চাঁদ রাতের ভৌতিক ঘটনাগুলো শুনি। হয়তো তাদের কাছেও ভয় লাগতে পারে বা তাদের কাছেও আনন্দ লাগতে পারে এবং তারাও শেয়ার করতে চায়। কানে ইয়ারফোন লাগান আর চলুন আমরা হারিয়ে যাই সেই পুরাতন সুরে। আমি এখন 5টা সেকেন্ড সময় নেই ঘটনাটা গোছানোর জন্য। আসসালামু আলাইকুম মুন্না ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপু। আমার নাম নূর, আমি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার গ্রাম পাইনাদি আর মহল্লা হাজিনগড় থেকে বলতেছি। আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করতে চাই আপনাদের সাথে, তাই অনেক কষ্ট করে লিখে পাঠালাম। জানি না সিলেকশন করবেন কিনা। আমার সাথে যে ঘটনাটি ঘটেছিল যা কেউ বিশ্বাস করতে চায় না, তবে হ্যাঁ, আমি ওই দিন রাতে কি দেখেছি তা আমি আজও ব্যাখ্যা করতে পারিনি সঠিকভাবে। আমার ভাগ্যটা এতই ভালো ছিল যার কারণে আমি এখনো বেঁচে আছি, নয়তো ওই দিনই আমাকে মেরে ফেলতো, নয় আমি ভয়ের কারণেই মারা যেতাম। যখন ঘটনাটি ঘটেছিল তখন আম কাঁঠালের ছুটি চলছিল আমাদের স্কুলে।
সবাই বেড়াতে চলে গেছে যার যার মতো, আমি যাই নাই। কারণ আমার ফুফাতো বোনেরা আসবে, সারা রাত আমরা একসাথে গল্প করব তাই। স্বাভাবিকভাবেই সেই দিন আমার ফুফাতো বোনেরা আসে, তার সাথে ফুবও আসে। আমি, আমার 2 ফুফাতো বোন আর আমার ফুবু খাটে শুয়ে শুয়ে গল্প করছিলাম রাতের বেলা। আমাদের বাসার সবাই ঘুমিয়ে পড়ছিল তখন। সব সাইডে অন্ধকার ছিল, তাই আমরাও লাইট বন্ধ করে গল্প করছিলাম। রাত তখন 3টা বাজে। তখন আমার ফুফাতো বোন ও ফুবু ঘুমিয়ে গিয়েছে। কেন জানি আমার ঘুম আসছিল না। আমি প্রথমেই বলে দিতে চাই যে আমার রুমের সামনেই ওয়াশরুম, আর আমার রুমের সামনের যে জায়গাটা সেখানে ফ্রিজ আর একটি ওয়ার্ডরোব আছে। দুইটাই কিন্তু একসাথে লাগানো অবস্থায় রাখা। আমি ভাবছিলাম ওয়াশরুম থেকে এসে ঘুমানোর চেষ্টা করব, কারণ আমি একটু তখন ভয়ে ভয়ে ছিলাম। কারণ তখন আমার ফুফু একটু ভয়ের গল্পই বলছিলেন, তাই ভয়ে ভয়ে ছিলাম, ঘুমে ধরছিল না। তাই ভেবেছিলাম ওয়াশরুম থেকে এসে ঘুমানোর চেষ্টা করব। আমি ওয়াশরুমে গেলাম, তখন সব জায়গায় অন্ধকার ছিল। যখন আমি বের হলাম তখন একটা জায়গায় আমার নিজ না চাইতেও চোখ আটকে গেল। আমি ওয়াশরুমের দরজাটাও বন্ধ করি নাই ও লাইটটাও বন্ধ করি নাই। আমি স্বাভাবিকভাবেই দাঁড়িয়েছিলাম, কিন্তু মনে একটা খটকা ঢুকে গেল। কারণ সামনে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা আমি আশাও করিনি যে আমি দেখতে পারবো। আমার যে ছায়াটা অনেকটাই হালকা কালো ছিল, আর সেটা ওই ফ্রিজ ও ওয়ার্ডরোবের মাঝামাঝি পড়েছিল। কিন্তু তার পাশে আর একটা ছায়াও দেখতে পাচ্ছিলাম আমি। সেটা এতটাই কালো ছিল যে গোটা অন্ধকার রুমকেও হার মানাবে। আমি এত বড় হয়েছি তবে কখনোই এত কালো কিছু দেখি নাই। আর আমার পরিবারের মানুষও এত কালো নয় যে অন্ধকারে দেখা যাবে না। আমি এতটাই ভয় পেয়েছিলাম যে যেভাবে দাঁড়িয়েছিলাম ওইভাবে দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনোভাবেই আমি আমার নিজের শরীর নাড়াতে পারছিলাম না। আর মনে মনে ভাবছিলাম ওই জিনিসটা কি। তখন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে ছায়াটা একটা মেয়ের মতো, কোমর পর্যন্ত চুল মেয়েটার। মেয়েটা দাঁড়িয়ে আছে ফ্রিজের পাশে, আর আমার যে ছায়াটা সেটা ওয়ার্ডরোব আর ফ্রিজের মাঝখানে। সব থেকে বড় কথা হলো মেয়েটা আমার থেকে অনেকটাই খাটো, কিন্তু আমি ওই মেয়েটার মুখটা ভালো করে বুঝতে পারছিলাম না, কারণ এতটাই কালো ছিল মেয়েটা। আমি ওয়াশরুমের লাইটও বন্ধ করি নাই তখন, তবুও মেয়েটার মুখটা আমি দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ করে আমার মনের ভিতরে বড় একটা খটকা লাগলো। এটা কি খারাপ জিনিস হবে? এটা ভেবে আমি চোখ বন্ধ করে আল্লাহর নাম নিলাম। চোখ খুলতে আমার প্রায় 5 থেকে 4 সেকেন্ড সময় হবে। চোখ খুলে দেখি ওই মেয়েটা আর নেই, কিন্তু আমি স্পষ্ট মনে আছে মেয়েটার চোখ বন্ধ করা পর্যন্ত আমার দিকে তাকিয়েছিল, এতটাই ক্ষুদ দৃষ্টিতে। তারপর আমি মনে সাহস নিয়ে আল্লাহর নাম করতে করতে ওয়াশরুমের লাইটটা বন্ধ করে শুয়ে পড়ি। আমি শুয়ে শুয়ে ভাবছিলাম ওই মেয়েটা যদি আমার ছায়া হতো তাহলে লাইট জ্বালানোর পরে এত কালা আর এত স্পষ্ট দেখা যাচ্ছিল কেন? কিন্তু আমার ছায়া তো ফ্রিজ আর ওয়ার্ডরোবের মাঝে ছিল, ওই মেয়েটার ছায়া ছিল কোথা থেকে? কি হতে পারে? এই জিনিসটা আমি দেখেছি, তবে আমি যেটা দেখেছি ওটা আমার মরার আগ পর্যন্ত মনে থাকবে। এর আগে বা পরে আমার সাথে কখনোই এমন ঘটনা ঘটে নাই, তাই আমি অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম। মুন্না ভাই, আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমি ভালো করে গুছিয়ে লিখতে পারিনি আর আমার মনের ভয়টাও আমি ভালো করে প্রকাশ করতে পারিনি। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি আপনাদের সকলদের কাছে। আশা করি আমার ঘটনাটি ভালো লেগেছে। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার, আপনাদের কাছে আমাদের এই নূর আপুর ঘটনাটা কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর আপনি কোথা থেকে শুনছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমি একটু মন্তব্য দেই। আসলে আমি প্রথমেই এই কথাটা বলেছি, আমাদের সাথে যা যা ঘটনা ঘটে
তখন যদি আমরা কারোর সাথে এই ঘটনাটা শেয়ার করি তখন তারা বিশ্বাস করতে চায় না, কারণ তার সাথে এই ঘটনাটা ঘটে নাই। সেজন্য তারা বিশ্বাস করতে চায় না। যাদের সাথে এমন ঘটনা ঘটে তারাই একমাত্র বিশ্বাস করে যে হ্যাঁ, আমার সাথে এই ঘটনাটা ঘটেছিল। যেমন এই নূর আপুর ঘটনাটি, তিনি অনেকবারই তার বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনদের সাথে বলেছেন, কিন্তু তারা বিশ্বাস করেনি। তারা বলেছে না, মনের ভুল, তোমার ভুল ধারণা, কিন্তু তার সাথে ঘটেছে, সে কিন্তু জানে যে কি হতে পারে ওই জিনিসটা। আশা করি আপনাদের কাছে আমাদের এই চাঁদ রাতে প্রথম ঘটনাটি ভালো লেগেছে। জানি না কতটুকু আপনাদের মনের মধ্যে ভয় জাগাতে পেরেছে। এখন আমরা চলে যাব আমাদের চাঁদ রাতের দ্বিতীয় ঘটনায়, যেটা ইতিমধ্যে আপনার টাইটেল থাম্বনেল দেখে এসেছেন, যেটার টাইটেল ও থাম্বনেল ছিল শ্যামপুরের শ্মশান ঘাট। এই ঘটনাটা খুব সুন্দরভাবে তিনি লিখে পাঠিয়েছেন। কেন এই রকমের হয়েছে সেটাও সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন। দ্বিতীয় ঘটনাটি সকলের সাথে কানে ইয়ারফোন লাগিয়ে শুনবো। আসসালামু আলাইকুম মুন্না ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি সোহা শিকদার ঢাকা সিটি এলিফ্যান্ট রোড থেকে বলতেছিলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আজকে আমি যেই ঘটনাটি বলতে যাচ্ছি, এই ঘটনাটি আমার জীবনে ঘটে যাওয়া একটি প্রথম ভয়ঙ্কর ঘটনা। এর আগে বা পরে আমার সাথে এমন কোনো ঘটনা ঘটেনি। ঘটনাটি ঘটেছে ঢাকা জেলার শ্যামপুর শ্মশান ঘাটে 19 তারিখ 1 মাস 2019 তারিখে। তখন আমি অষ্টম শ্রেণীতে পড়ি। শীতের ছুটিতে আমি আমার কাজিনদের সাথে মিলে নানু বাড়ি বেড়াতে গিয়েছিলাম। আমরা সবাই মিলে অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছিলাম। শীতের মধ্যে আমরা ঠিক করলাম সবাই মিলে বাইরে চা খেতে যাব। তখন প্রায় রাত 11টা বাজে। আমরা চা খেতে গিয়েছিলাম বহুত দূরে। চা খেয়ে আসার পথে ঘটনাটি ঘটেছিল আমাদের সাথে। আমরা তখন শ্মশান ঘাটের পাশ দিয়ে বাড়ি ফিরছিলাম। তখন হঠাৎ মনে হলো কেউ যেন আমাদের পিছু নিয়েছে। শ্মশান ঘাটের পাশেই ছিল মস্ত বড় একটা বট গাছ। তখন আমাদের মনে হলো কেউ যেন ওই বট গাছ থেকে আমাদের নাম ধরে ডাকতেছে। গলার আওয়াজটা ছিল খুবই ভয়ঙ্কর আর বিচ্ছিরি। কখনো যদি এই কথা আমার মনে পড়ে, আমার শরীরে রক্ত হিম দিয়ে আসে। আপনার সাথে যেই ঘটনাটি শেয়ার করতেছি, আমার ভয় লাগছে এখনো। তখন আমরা সবাই পিছনে ঘুরে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পারলাম না। আমাদের মনের ভিতরে অনেকটা ভয় ঢুকে গিয়েছিল। পুনরায় আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। বটগাছের কাছে যেতেই হঠাৎ একটা ধমকা গরম বাতাস আমাদের শরীরে লাগে। আমরা সবাই ভাবতে শুরু করলাম, এত শীতের রাতেও এত গরম বাতাস কিভাবে লাগলো আর কোথা থেকে আসলো। তখন আমাদের মনের ভিতরে আরও ভয় ঢুকে গেল। হঠাৎ করে শ্মশানের মধ্যে সাদা কাপড় পরে একটা মহিলাকে হেঁটে যেতে দেখলাম আমরা সবাই মিলে। মহিলাটির চুলগুলো ছিল হাঁটু পর্যন্ত। হঠাৎ করে সে লাফ দিয়ে বটগাছে উল্টো হয়ে ঝুলতে শুরু করলো। ওই মহিলাটির মুখটি ছিল রক্তমাখা, ক্ষত বিক্ষত। সে ভয়ঙ্কর অট্ট হাসিতে মেতে উঠল আমাদের দেখে। হঠাৎ করে মহিলাটি হাওয়ায় মিলিয়ে গেল। আমরা আরো তীব্র ভয় পেয়ে গেলাম। আমরা সবাই অতি দ্রুত বাড়ির দিকে রওনা হলাম, কিন্তু আমাদের মধ্যে একজন কাজিন কৌতূহল হয়ে ওই শ্মশান ঘাটে যেতে চাইল এবং গিয়েছিল। এটি একটি পরিত্যক্ত শ্মশান ঘাট। এরকমের ঘটনা আগেও ঘটেছিল বেশ ভয়ঙ্করভাবে, তাই এই শ্মশান ঘাটটি পরিত্যক্ত করা হয়েছে। যদিও আমাদের নানু বাড়ি থেকে আসার সময় বলে দিয়েছিল এই শ্মশান ঘাটে আসা যাবে না বা এই পথ থেকে আইসো না, তবুও আমরা তাদের কথা নিষেধ করে এই পথে এসেছিলাম।
আমরা তখন জানতাম না এই শ্মশান ঘাট সম্পর্কে ভালোভাবে। তখন আমি ও আমার কাজিনদের সাথে কৌতূহল হয়ে শ্মশান ঘাটে গিয়েছিলাম। আমরা ওই শ্মশান ঘাটে গিয়ে দেখি ওই মহিলাটি একটি বাচ্চার ছোট্ট লাশ চাবিয়ে চাবিয়ে খাচ্ছে। আমরা শ্মশান ঘাটে প্রবেশ করতেই মহিলাটি আমাদের দিকে ঘুরে তাকালো এবং আমাদের দিকে এগোতে লাগলো। তার চোখগুলো দিয়ে রক্ত পড়ছিল টকবক করে। সাদা কাপড়ে রক্তের ফোঁটা খুব ভালোভাবে স্পষ্টভাবে লেগেছিল। মহিলাটি উল্টো হয়ে হাওয়ায় ভাসছিল। আমরা এটা দেখে অনেকেই চিৎকার দিয়েছিল আমাদের কাজিনদের মধ্যে। সে খুব ভয়ঙ্করভাবে হাসছিল। তার এই চেহারা দেখে আমরা দুজনেই সেন্সলেস হয়ে যাই আর সবাই মাটিতে লুটিয়ে পড়ি। সেন্স ফিরতে আমরা নিজেদেরকে একটি বিছানার উপর আবিষ্কার করলাম। এখানে একটি হুজুর আমাদের ঝাড়ফুঁক করছিল। আমার সেই কাজিনটি অদ্ভুত আচরণ করতে শুরু করলো। হুজুর তার শরীরে পানি পড়া ছিটিয়ে দিল। তারপর সে ভয়ঙ্করভাবে চিৎকার করতে থাকে। নিজের মাথার চুল নিজে টেনে টেনে ছিঁড়তে থাকে। তাকে 4-5 জন মিলে একটি ঘরে হাত পা বেঁধে আটকে রাখে। জোরে জোরে চিৎকার করতে শুরু করে। তখন হুজুর দোয়া দুরুদ পড়ে তার গায়ে ফু দেয়। ভয়ঙ্করভাবে আর্তনাদ করে সেন্সলেস হয়ে যায়, মাটিতে লুটিয়ে পড়ে। তখন হুজুর জানায় সেই মহিলাটির অশরীরী আত্মা তার শরীরে প্রবেশ করেছে। অতঃপর হুজুর তাকে একটি তাবিজ দেন, সাথে আমাকেও একটা তাবিজ দেন। হুজুর আমাদের রাতে বাহিরে যেতে নিষেধ করেন। আমাদের বাহিরে যাওয়ার জন্য ডাকতো, কিন্তু আমাদের সাথে তাবিজ থাকার কারণে আমাদের কাছে আসতে পারছিল না। তখন আমরা হুজুরকে বিষয়টি জানাই। তিনি আবার পুনরায় একটি নতুন করে তাবিজ দেন। তারপর থেকে আমাদের সাথে এরকমের ঘটনা আর কখনোই ঘটেনি। আমরা মহিলাটির সম্পর্কে জানতে চাইলাম হুজুরের কাছে, অনেক অনুরোধও করলাম। মহিলাটির সম্পর্কে বলতে রাজি হলেন হুজুর। এই মহিলাটি ছিল গ্রামের একজন বিধবা নারী। গর্ভ অবস্থায় তার স্বামী মারা যায়। তারপর মহিলাটির বাবা তাকে নিয়ে আসে তার কাছে। বাচ্চা হওয়ার কিছুদিন পর তার বাবা মারা যায়। তখন গ্রামের লোকেরা তাকে অপয়া ভাবতে শুরু করে। তারপর মহিলাটি মানুষের বাড়িতে কাজ করে তার সন্তানকে মানুষ করেছে। একদিন মহিলাটি যেই বাড়িতে কাজ করত সেই বাড়িতে চুরি হয়েছিল। মহিলাটির 10 বছরের বাচ্চাকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে চোখের সামনে নৃশংসভাবে হত্যা করে। মহিলাটির ছেলেকে হারানোর শোক সহ্য না করতে পেরে বটগাছের সাথে এসে ফাঁসি দেয় বা আত্মহত্যা করে। তারপর মহিলাটির লাশ হিন্দু ধর্ম অনুযায়ী পোড়ানো হয়নি, মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। এরপর থেকে এই শ্মশান ঘাটের অবস্থা এই রকমের। এই ঘটনাটা লিখতে গিয়ে আমার অনেকটাই ভয় লেগেছিল, কারণ আমার এখনো এই ঘটনাটা মনে পড়লে রক্ত হিম হয়ে আসে। সবাই ভালো থাকুন। আমি আজকের মতো বিদায় নেই। যদি কখনো আরো কোনো ঘটনা কারো কাছ থেকে শুনতে পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার, আমাদের চ্যানেলের চাঁদ রাত স্পেশালের দ্বিতীয় ঘটনা শেষ হয়ে গেল। যিনি পাঠিয়েছেন তার নাম কিন্তু সোহা সিকদার। আমি ধন্যবাদ জানাই তাদেরকে। নূর আপুকেও আমি ধন্যবাদ জানাই, আর সোহা আপুকেও আমি ধন্যবাদ জানাই। আমাদের হৃদয় থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তারা এত চাপের মধ্যেও আমাদের কাছে ঘটনা লিখে পাঠিয়েছেন। এর থেকে বড় কিছু আর হয় না। তাদের প্রতি এতটা ভালোবাসা আর আমাদের প্রতি তাদের এত ভালোবাসা যে দেখুন তারা কষ্ট করে ঘটনা লিখে পাঠিয়েছেন। ধন্যবাদ দিয়ে তো আমি পারি না। তাই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর এখন আমরা তৃতীয় ঘটনায় চলে যাব, চাঁদ রাতের। আর এই ঘটনাটি হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া। অনেকেই আমার সাথে ঘটে যাওয়া ঘটনা শুনতে চান। আমার সাথে অহরহ ঘটনা ঘটেছে, যেগুলো আমি শেয়ার করতে পারি না, কারণ আপনাদের ঘটনা সিলেকশন করা, আপনাদের ঘটনা প্রচার করতে করতে আমার ঘটনা যে আছে আমি নিজেও মনে করি না যে আমার কোনো ঘটনা আছে। কারণ আপনাদের ঘটনা পেলে আমি খুশিতে আত্মহারা হয়ে যাই। সেজন্য আমার মন থাকে না যে আমারও কোনো ঘটনা আছে। তাই সবার রিকোয়েস্টে আমি আবারও আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। এটা একটা ছোট্ট ঘটনা,
ধরতে পারেন স্বপ্নের মতো। কিন্তু হ্যাঁ, স্বপ্ন যেহেতু দেখেছি তার প্রমাণও আমি পেয়েছিলাম যে আমার এরকম পরিস্থিতি হয়েছে। তাহলে চলুন আমরা আজকের চাঁদ রাতের শেষ ঘটনা, শেষ এপিসোড শেষ করে দেই আমার ঘটনা দিয়েই। এই ঘটনাটি বা এই স্বপ্নটি ২০২০ সালে আমি দেখি। ২০২০ সালে তখন আমার বড় বোন একটু অসুস্থ ছিল। অসুস্থ ছিল মানে আমার বড় বোনকে কালো জাদু করা হয়েছিল। আর এই কালো জাদুর ঘটনাটা আমি শেয়ার করতে চাইছিলাম আমার দুলাভাই, আমার বোনের কাছে আমি পারমিশন দিয়েছিলাম। কিন্তু তারা আবার বলেছে, "না, বলার কোনো দরকার নেই।" সেজন্য আমি তাদের কথা অমান্য করি নাই, তাই শেয়ার করিনি আপনাদের সাথে। আমার বোনকে ১ বার না, ২ বার না, প্রায় ১৫টা বার কালো জাদু করা হয়েছে নিজের আত্মীয়তার ভিতরে। একটা কথা কি যে মানুষ কেউ কারো সুখ দেখতে পারে না। এই কারণেই আমার বোনকে কালো জাদু করা হয়েছিল। আর এই যে আজকে যে আমি ঘটনা বলতেছি, আজকে বাদে কয়দিন হইল? ৭ দিনও হয়নি। ৭ দিন আগেই আমার বোনকে আবার কালো জাদু করা হয়েছিল। তো এই কালো জাদু খুবই একটা খারাপ জিনিস। কিছু প্রভাব আমার উপর পড়েছিল। তো ওইরকমের প্রভাবটা আমার উপর পড়েনি ঠিক মতো। আর আমার যে আজকে যে আমি ঘটনা শেয়ার করবো ওটা অতটাও প্রভাব না। ২০২০ সালের মার্চ মাসের ২১ তারিখ আমার স্পষ্ট মনে আছে। ২১ তারিখ আমার বোন খুবই অসুস্থ হয়ে পড়ে। তাদের ২ টা গরু ছিল। ২ টাই ষাঁড় গরু ছিল। আমি তখন লালন পালন করতাম তাদেরকেই। কারণ আমার বোনের যে শাশুড়ি ২০১৯ সালের নভেম্বর মাসে মারা যান। আর আমার যে বোনের যে শ্বশুর তিনি ব্যাংকে জব করেন, ঢাকা থাকেন। আমার দুলাভাই তো আমার বোনকে নিয়ে হাসপাতালে ব্যস্ত, তাহলে গরুগুলা কে দেখবে? সেজন্য আমি দেখাশোনা করতাম। এরকমই একদিন দেখাশোনা করে গরুগুলো গোয়ালে বেঁধে আমি বাড়িতে চলে আসি। রাতে যখন ঘুমাই তখন প্রায় রাত ১২টা কিংবা ১টা হবে এরকমের সময়টা। আমি স্বপ্নে দেখতেছি আমার যে মাওই মানে আমার দুলাভাইয়ের যে মা, তার কবরের পাশেই আরেকটা কবর। কিন্তু আমার দুলাভাইয়ের মায়ের কবরের পাশে আর কোনো কবর ছিল না। তো আমি স্বপ্নে দেখতেছি যে আমার দুলাভাইয়ের মায়ের কবরের পাশে আরো একটি কবর আছে। তো স্বপ্নে আরো দেখতেছি আমি ঘুম থেকে উঠে সকালবেলা একদম ভোরে, সেরকম মানে ফজরের আজানটাও দেয় নাই, এরকমের ভোরে গরু চিল্লাইতাছে। বহুত কাকুতি মিনতি যেমন করে মানুষ চিল্লায়, ওরকমই গরু চিল্লাইতাছে। মানে আমি স্বপ্নে এরকমের ফিল করতেছি। তো আমি স্বপ্নের ভেতরেই আমি হাঁটতে শুরু করলাম সেই বাড়ির উদ্দেশ্যে, মানে আমার বোনের বাড়ির উদ্দেশ্যে, যে গরুগুলো কি হয়েছে আমি দেখে আসি। এইভাবেই হাঁটতে আমি বোনের বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে দেখি গরুগুলো খুবই মর্মাহত অবস্থায় আঘাত পেয়ে আছে। পায়ে কে জানি কামড় দিয়ে রাখছে। চোখ দুটি লাল টসটসে গরুর। আমি বোনকে ডাকাডাকি করছি কিন্তু কোনো সাড়া শব্দ নেই। বাড়িতে মনে হয় কেউই নেই, এমন অবস্থা সিচুয়েশন, সব দিকে নীরবতা। আমি গরুর জন্য ঘাস আনতে গিয়েছি। আমার যে মাওই বোনের যে শাশুড়ি, তার কবরের পাশে আমি আবার ঘাস কেটে রাখছিলাম। ওইটাই স্বপ্ন দেখতেছি যে আমি ঘাস কেটে ঘাস আনতে যাচ্ছি। হঠাৎ করে দেখলাম ওই যে বললাম যে দুলাভাইয়ের মায়ের কবরের পাশে যে আরেকটা কবর দেখলাম, ওখান থেকে একটা হাত বেরিয়ে আসলো। মানে এমন একটা হাত, আমি এখনো বলতেছি আমার লোমগুলো শরীরে দাঁড়িয়ে যাচ্ছে। এমন একটা হাত, সম্পূর্ণ পোড়া, সম্পূর্ণ পোড়া হাত, হাতের নখগুলো নেই। আমি ঘাস আনতে যাচ্ছি, ঘাস নিয়েও আসতেছি।
হুট করে বের হয়ে আমার পা টান দিয়ে ধরল। আমি তীব্র ব্যথা অনুভব করতেছি। এতটা ব্যথা আমি কোনো সময় পাইনি। আমি যে স্বপ্নে দেখতেছি, আমি স্বপ্নেতেও আমি কুহাইতেছি। করে কুহাইতেছি ব্যথায়, মানে দোয়া দুরুদ কিচ্ছু মনে নেই। আমি কিছুই পড়তে পারছিলাম না। ওই যে আমার পা যে চেপে ধরেছে, আমি ব্যথায় আমি কিছুই বলতে পারছিলাম না। তখন আমি কি করে ঘাস ফালিয়ে দিই। হাতে যে স্বপ্নে আমি ঘাস রাখছিলাম, স্বপ্নে থেকে আমি ঘাসগুলা ফালিয়ে দিই। ফালিয়ে দিয়ে আমি চিৎ হয়ে পড়ে যাই। পড়ে গিয়ে আমার তো ধরেছিল বাম পা, আমি ডান পা দিয়ে ওই হাতের উপর লাথি মারি। চট করে ওই হাতটা আবার কবরের ভিতর ঢুকে যায়। যখন কবরের ভিতর ঢুকে যায়, তখন দেখি আমার পায়ে পড়ে গেছে। এমন এক অবস্থা, পা মনে হয় পড়ে গেছে। ব্যথায় আমি চিল্লাচ্ছি। হঠাৎ করে আরো দেখতে পাই ওই যে কবরটা, ওই কবরটা আস্তে আস্তে ফেটে যাচ্ছে, ফেটে ফেটে নিচের দিকে চলে যাচ্ছে। আমি তো আরো, আমার ওটা দেখে আমার চোখ কপালে উঠে গেল, যেটা আমি দেখেছি। হঠাৎ করেই ওই কবরের মধ্যে থেকেই লম্বা এক অদ্ভুত মানুষ, যার কোনো চোখ নেই, সম্পূর্ণ শরীর পোড়া, মনে হয় আগুনে ঝলসে গেছে এমন অবস্থা। আর এই স্বপ্নটা আমি দেখেছি কিসের জন্য, আমি এইটা একটু ব্যাখ্যা দিই। আমার বড় বোনের বাড়িতে আমি কিছুদিন থেকেছিলাম। বড় বোন যেহেতু অসুস্থ, হাসপাতালে ছিল, তখন আমি মেসেঞ্জার গ্রুপ চালাতাম, কিছু কিছু আড্ডাও দিতাম। আড্ডা গ্রুপ যেগুলো ছিল, ওই গ্রুপ চালাতাম। একদিন গ্রুপ চালাতে চালাতে আমি অনেকটা দূর চলে যাই। রাত তখন 1টা বা 11টা করে বাজবে, আমার শিওর মনে নেই, টাইমগুলো অবশ্য মনে নেই, কিন্তু ঘটনাটা আমার ঠিকই মনে আছে। তারপরে ওই যে ঘটনা, ওই ঘটনার পর থেকে আমার সাথে এমন ঘটনা ঘটে। আমি স্বপ্নে দেখি বাজে বাজে, আমি যতই দোয়া দূর পরে ঘুমাই না কেন, তাও আমি স্বপ্নে দেখি এই যে হাত, এই যে দেহ, এই যে চোখ নেই, এগুলা যদি কোন একটা মানুষ যদি দেখতো, তাহলে সেন্সলেস হয়ে ওখানেই পড়ে যেত। আমি স্বপ্নে দেখতেছি, খুব ভয় পাইতেছি। আমি যে এই খাটে শুয়েছিলাম, আমার শরীর ঘামে ভিজে গিয়েছে। তারপর ওই যে বলে, তারপরে ওই যে হাত আর ওই পোড়া মানুষটা বলে, তোর কপাল এতটাই ভালো, তোরে আমি সেই দিন ভয় দেখাইছিলাম, তুই ভয় পাস নাই। তোরে আমি 2 দিন ভয় দেখাইছি, তুই ভয় পাস নাই। তাই আমি 3 দিনের বেলা তোকে আমি আজ তোকে শেষ করে দেব। আমি তো অনেকটা ঘাবড়ে গিয়েছিলাম। হয়তো আমার জীবনে আজকে সেই দিন। আমি যে স্বপ্ন দেখতেছি এটা আমার কিন্তু মনে নেই। আমি স্বপ্নে দেখলে কেউ কি মানুষ বুঝে যে স্বপ্নে দেখতেছে? আমি বললাম, আয়, তুই কি করবি, আয় আমার সাথে আয়। আমি কিন্তু ওই যে খারাপ জিনটাকেই বলতেছি, তুই কি করবি, আয় আমার সাথে আয়। তোর সাহস থাকলে আয় আমার সাথে। আসলে আমার সাহস খুবই বেশি। আমার চোখ খোলা থাকতে আমি কোনো কিছুতেই ভয় পাই না। সত্যি কথা বলতে আমি কোনো কিছুতেই ভয় পাই না, যতক্ষণ আমার চোখ খোলা আছে। তো আমি বললাম, আয়, তুই আমার কি করবি, আয়। তো 2 জনে মিলে এমন ধস্তাধস্তি শুরু করলাম, খুবই খারাপ সিচুয়েশন হয়ে গেছিল আমার। এই রকমেরই ধস্তাধস্তি করতে 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 আসলে আমার এই শেষ কথাটা কেউ মাইন্ডে নেবেন না। লুঙ্গি বা প্যান্ট পরেছিলাম, এটা আমার শিওর মনে নেই। স্বপ্নে দেখছি কি দেখছি না জানি না। আমি ওই প্যান্ট বা লুঙ্গি খুলে ফেলে ওর দিকে আমি প্রস্রাব করে দিই। আমার কেউ আবার এই কথাটা মাইন্ডে নিয়েন না। যখনই আমি প্রস্রাব করে দিই, ও তীব্র জ্বালায় জ্বলতে থাকে। জ্বলতে জ্বলতে বলে, তুই এবারের মতো বেঁচে গেলি, আর যেদিন তোর আমি ধরবো, তোর ওই দিন আর জীবনেও রক্ষা পাবি না। আমি বললাম, তুই আইসিস, তোর কত ক্ষমতা দেখুমনি আমি, আল্লাহ থাকতে আমি তোরে ভয় পাই না। তারপর হুট করে দেখলাম কি, ওই কবরটা আর নেই। আমার বোনের শাশুড়ির কবরটা ঠিকই আছে, কিন্তু তার পাশের যে কবরটা আর নেই। আমি এইটা দেখে আমি তৎক্ষণাৎ লাফ দিয়ে বিছানায় উঠে বসি। যাই হোক, এটা কিন্তু আমি স্বপ্নে দেখেছি, কিন্তু প্রমাণ আমি পেয়েছি যে না, এটা স্বপ্ন ছিল না, বাস্তবেই ছিল। সে আমাকে ভয় দেখিয়েছে, সে আমাকে ওয়ার্নিং দিয়েছে। তারপরের দিন যখন আমি বোনের বাড়িতে যাই,
ঠিক যেখানে ওই জিনিসটার সাথে আমি ধস্তাধস্তি মারামারি করেছি, ওইখানে দেখি সম্পূর্ণ পায়ের ছাপ আমার। আর ধস্তাধস্তি যেগুলো করেছি, ঘাসগুলো একবার তছনছ হয়ে গেছে। তাহলে আমি নিজের মনেই বোঝান দিলাম যে না, এটা আমার সাথে ঠিকই ঘটেছে। হয়তো সে আমার রূহ সাথে এমন করেছে। সে আমাকে ওয়ার্নিং দিয়েছে। তারপর থেকে আমি শুধরে গিয়েছিলাম। রাতের বেলা আর সেই জায়গায় আর যাই না। এরকম একটা সিচুয়েশন যদি আপনার সাথে হয়, তাহলে আপনি কি করবেন? আপনি সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যেতেন, বা হয়তো স্বপ্ন ভেঙেও যেতে পারতো। কিন্তু আমার স্বপ্ন তো ভাঙে নাই। আমাকে সে ওয়ার্নিং দিয়েছে, বুঝিয়েছে যে তুই আর ওখানে যাস না। এই ছিল আমার ঘটনা। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আমার লাইফে অনেক ঘটনাই ঘটেছে, যার কারণে আমি এ সকল প্যারানরমাল ঘটনা আমি বিশ্বাস করি। অনেকে আমাদের কাছে ঘটনা লিখে পাঠান। আমি সবসময় বলি যে কখনোই বানোয়াট ঘটনা লিখে পাঠাবেন না। দরকার হলে ঘটনা আমাদের কাছে পাঠাবেনই না, তবু বানোয়াট ঘটনা লিখে পাঠাবেন না। কারণ এর সাক্ষী বা এর বিচার আমাকে আল্লাহ করবেন। কারণ আমি সবসময় আপনাদের কাছে বাস্তব ঘটনা চাই। আপনারা যদি লিখে বা বানোয়াট ঘটনা ভয়েস রেকর্ড করে পাঠান, তাহলে তো আমার কোনো দোষ নেই। আমি আল্লাহর কাছে বলবো, হে আল্লাহ, তাদের কাছে আমি সত্যিকারের ঘটনা চেয়েছি, তারা বানোয়াট ঘটনা লিখে পাঠিয়েছে। আমাকে বিচার করার আগে তাকে বিচার করো। তো সবাইকে ভালোবাসা জানাই। আজকে আমার এই ঘটনা দিয়েই শেষ দিলাম আমাদের চাঁদ রাতের সকল ঘটনা। সকলকে আমার অন্তর থেকে ভালোবাসা, শুভেচ্ছা। আর অনেকেই এই ঈদ উল আজহায় আমাদের এই ঢাকা থেকে বাড়ি চলে যাবেন। 2 রাকাত নামাজ পড়ে বাড়ি থেকে বের হবেন, দোয়া পড়ে বাড়ি থেকে বের হবেন, আর জিকির করতে করতে রাস্তা চলাচল করবেন। আল্লাহ দেখবেন কোনো না কোনো ভাবেই আপনাকে রক্ষা করবে। কারো বাড়ি ফেলা হয়, কারো বাড়ি ফেরা হয় না। ভাগ্য কোথায় কার কখন মৃত্যু ঘনিয়ে আসে আমরা তো আর জানি না। তাই আল্লাহর নাম নিয়ে নিয়ে আমরা বাড়িতে চলে যাব। আর সর্বোচ্চ চেষ্টা করব নিজের আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, নিজের মা-বাবার সাথে আনন্দের সাথে ঈদ কাটাতে। পরিবারের সাথে ঈদ কাটালে মনের যে এতটা আনন্দ লাগে, যে কাটাতে পারে পরিবারের সাথে ঈদ, আনন্দ, এগুলা তারা বোঝে না যে কতটা আনন্দ লাগে। কিন্তু যারা কাটাতে পারে না, তাদের যে কতটুকু কষ্ট তারাই ফিল করতে পারে। তাই সকলের সাথে আনন্দের সাথে আমাদের ঈদ উল আজহা গুলো উপহার করবেন। সবথেকে আমি একটা ছোট্ট কথা বলি, সময় পেলে নিজেই নিজেকে ভালোবাসুন। কারণ অবহেলা তো অনেকেই করে। কে মতো আমি আরজে মুন্না বিদায় নেই। হয়তো আগামী পর্বে দেখা হতে পারে, আবার নাও হতে পারে। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ আপনাদের সামনে নতুন কোনো ঘটনা নিয়ে আবার উপস্থিত হব। আপনারা কিন্তু অবশ্যই আমাদের কাছে ঘটনা লিখে পাঠাবেন বা ভয়েস রেকর্ড করে পাঠাবেন। তাহলেই আমরা আনন্দিত হই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।